তো আজকে ইমিউনিটির একদম শেষ পার্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমরা ইমিউনিটি জেনেছিলাম যে ইন্নের ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি রয়েছে। ইন্নের ইমিউনিটিতে আমরা আগের পার্টে আলোচনা করেছি। আমরা প্রথম পার্টে আলোচনা করেছি ইমিউনিটি জিনিসটি কী, দ্বিতীয় পার্টে আলোচনা করেছি ইন্নের ইমিউনিটি কী, আর এখন আমরা শেষ পার্টে এসে আলোচনা করব, জানবো অ্যাকোয়ার্ড ইমিউনিটি কী, কী বলতে চাইছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি যদি আমরা ভাগগুলো দেখি, তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই অ্যাক্টিভকে আবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ন্যাচারাল এবং আরেকটি হচ্ছে আর্টিফিশিয়াল, অর্থাৎ প্রাকৃতিক এবং কৃত্রিম। আবার যদি প্যাসিভকেও দেখি, প্যাসিভকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ন্যাচারাল এবং আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। তাহলে এখন আমরা জানবো যে এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কি বলতে চাইছে। অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে এমন একটা ইমিউনিটি যেটা মানুষ তার জন্মের পর বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ করতে পারে। তাহলে কি বলছে? তাহলে আমরা বলতে পারি দ্য রেজিস্ট্যান্স ডেভেলপড বাই এ ম্যান ডিউরিং হিজ লাইফ টাইম, তাকে আমরা বলছি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা বলতে পারি আবার অ্যাডাপটিভ ইমিউনিটি। যেহেতু আমরা এটা ধীরে ধীরে অভিযোজনের মাধ্যমে লাভ করছি, তাই এটা আমরা বলতে পারি অ্যাডাপটিভ ইমিউনিটি। এটা কিন্তু পেরেন্ট থেকে ইনহেরিটেড হয় না, লাইফ টাইমের মাধ্যমে আমরা অ্যাকোয়ার্ড মানে অর্জন করি। এটা স্পেসিফিক অ্যান্টিজেনের দ্বারা হয়ে থাকে, যে কারণে আমরা একে বলে থাকি স্পেসিফিক অ্যান্টিজেনের দ্বারা হয়ে থাকে, তাই আমরা একে বলতে পারি স্পেসিফিক ইমিউনিটি। যেমন ইন্নের ইমিউনিটিকে আমরা বলেছিলাম নন স্পেসিফিক ইমিউনিটি, এটাকে আমরা বলতে পারি স্পেসিফিক ইমিউনিটি। এরপরে আমরা জানবো যে এর ভাগগুলো সম্পর্কে বললাম, অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভকেও ন্যাচারাল আর্টিফিশিয়াল, প্যাসিভকেও ন্যাচারাল আর্টিফিশিয়াল এইভাবে ভাগ করতে পারি। অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি জিনিসটা কী? অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তাহলে কি বলছি? অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি জিনিসটা কি না, এমন একটা ইমিউনিটি যেটা ইন্ডিভিজুয়ালের মাধ্যমে ডেভেলপ হচ্ছে অ্যান্টিজেন যখন বডিতে প্রবেশ করে তখন ন্যাচারাল ইনফেকশন কিংবা ভ্যাকসিনেশনের মাধ্যমে, ন্যাচারাল ইনফেকশন কিংবা ভ্যাকসিনেশনের মাধ্যমে। এবার আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আমরা বুঝতে পারবো ন্যাচারাল ইনফেকশন কি। যখন আমাদের মিজলস হচ্ছে বা মামস হচ্ছে, তখন যে রোগটা হচ্ছে, তখন যেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে, তখন তাকে আমরা বলছি ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে। আর ভ্যাকসিনেশন কি? ভ্যাকসিনেশন হচ্ছে যেমন ধরো পোলিওর বিরুদ্ধে এখন পোলিও টিকাকরণ চলছে, তো এই পোলিওর বিরুদ্ধে যখন আমরা টিকাকরণ করছি তখন তাকে আমরা বলছি ভ্যাকসিনেশনের মাধ্যমে। তাহলে কোনো মানুষ যখন ন্যাচারাল ইনফেকশন বা ভ্যাকসিনেশনের মাধ্যমে কোনো বডিতে প্রবেশ করা অ্যান্টিজেনের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গড়ে তুলছে, তখন তাকে আমরা বলছি অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এর যদি ক্যারেক্টারিস্টিক্স ফিচার আমরা বলি তাহলে আমরা বলবো যে দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা একটা ডিফেন্স যেটা মানুষের মধ্যে লাইফ টাইমের মাধ্যমে মানুষ অর্জন করে থাকে। এটা নট ইনহেরিটেন্ট, কজড বাই ইনফেকশন অর ভ্যাকসিন। এরপরে আমরা চলে যাবো অ্যাক্টিভের মধ্যে দুটো পার্ট, একটা আমরা বলেছি ন্যাচারাল এবং একটা আমরা বলেছি আর্টিফিশিয়াল। এই ন্যাচারাল যদি দেখি, যে আমরা অনেক সময় বলি না, আমাদের যদি জন্মকালে কোনো বিশেষ কিছু 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 রোগ আছে, যেমন সেগুলো যদি আমাদের একবার হয় তাহলে দ্বিতীয়বার সেই রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের মধ্যে গড়ে ওঠে, যার ফলে দ্বিতীয়বার সেই রোগটা হয় না। যেমন কি যদি আমরা বলি স্মল পক্স, ওই যে গুটি বসন্ত যেটা আমরা বলে থাকি, সেটা যখন হচ্ছে তখন দেখবে একবার হওয়ার পর দ্বিতীয়বার সহজে কারোর হয় না। তো ওই রোগটা হওয়ার পর আমাদের বডি কী করছে, ওই অ্যান্টিজেনটাকে চিহ্নিত করতে পারছে, তাই ওটা দ্বিতীয়বার যখন আমাদের শরীরকে অ্যাটাক করছে তখন চিহ্নিত করার মাধ্যমে ওকে ধ্বংস করতে পারে। এটাকে আমরা বলছি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে কি হচ্ছে? রেজিস্ট্যান্স ডেভেলপড বাই দ্য হোস্ট আফটার ন্যাচারাল ইনফেকশন ইজ কল্ড ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। ন্যাচারাল ইনফেকশনের পরে একটা হোস্ট যখন সেই রোগের বিরুদ্ধে রেজিস্ট্যান্স গড়ে তুলছে তখন তাকে আমরা বলছি ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। এরপরে আমরা চলে যাবো আর্টিফিশিয়াল। এই আর্টিফিশিয়ালটা কিসের মাধ্যমে সম্পন্ন হচ্ছে? আর্টিফিশিয়াল কিন্তু সম্পন্ন হয় ভ্যাকসিনেশনের মাধ্যমে। তাহলে কি বলবো? ইমিউনিটি ডেভেলপড বাই এন অর্গানিজম ইন রেসপন্স টু ভ্যাকসিন। তাহলে এমন একটা ইমিউনিটি কোনো হস্ট বা কোনো অর্গানিজমের মধ্যে গড়ে উঠছে কার মাধ্যমে? ভ্যাকসিনেশনের মাধ্যমে। তাকে আমরা বলি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। এটা আমরা দিতে পারি লাইভ ভ্যাকসিন,
অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, যেটাকে আমরা বলছি। অ্যাটেনুয়েশন জিনিসটা কি না, যে ভ্যাকসিনটা দেওয়ার ফলে আমাদের শরীরে কি হচ্ছে, ইমিউনিটি পাওয়ারটা কমছে না, ইমিউনিটি পাওয়ারটা বাড়ছে, কিন্তু ওই যে অ্যান্টিজেন বা ওই যে প্যাথোজেন, ওর যে ভিরুলেন্স অর্থাৎ ওর রোগ সৃষ্টি করার যে ক্ষমতা, সেটাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, তাকে আমরা বলছি অ্যাটেনুয়েশন। তাহলে কি কি ভ্যাকসিন দিতে পারি? লাইভ ভ্যাকসিন অর্থাৎ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, টক্সয়েড ভ্যাকসিন, এইভাবে আমরা ভ্যাকসিনেশন করতে পারি। এরপর চলে যাব প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি বলছে? প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলতে বোঝানো হচ্ছে একটা রেজিস্ট্যান্স যেটা নন ইমিউন ইন্ডিভিজুয়াল, কথাটা ভালো করে বুঝবে, নন ইমিউন ইন্ডিভিজুয়াল রিসিভ করছে কার কাছ থেকে? রিসিভ করছে একজন ইমিউন ইন্ডিভিজুয়ালের কাছ থেকে, কার মাধ্যমে? অ্যান্টিবডি বা সেন্সিটাইজড লিম্ফোসাইটস। তাহলে কি বললাম? একজন নন ইমিউন পারসন যখন ইমিউন পারসনের থেকে অ্যান্টিবডি বা সেন্সিটাইজ লিম্ফোসাইটের মাধ্যমে ইমিউনিটিটাকে অর্জন করছে, তখন আমরা বলছি প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে আমরা এর সংজ্ঞা কি বলতে পারি, ডেফিনেশন কি বলতে পারি? একটা রেজিস্ট্যান্স। তাহলে কি বলবো? দ্য রেজিস্ট্যান্স ডেভেলপড বাই এ নন ইমিউন ইন্ডিভিজুয়াল বাই রিসিভিং অ্যান্টিবডিজ অর সেন্সিটাইজ লিম্ফোসাইটস from an immune individual is known as passive immunity. তাহলে এই অ্যান্টিবডি বা সেন্সিটাইজ সেলগুলো কিসে ট্রান্সফার হচ্ছে? ইমিউনাইজড হস্ট থেকে নন ইমিউনাইজড হস্টের কাছে আসছে। তাহলে আমরা যদি এর ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো দেখি, আমরা দেখব যে হস্ট কিন্তু কখনোই সেন্সিটাইজ লিম্ফোসাইট বা সেন্সিটাইজ সেল বা অ্যান্টিবডি প্রডিউস করতে পারে না। হস্ট কখনো রেজিস্ট্যান্স প্রডিউস করতে পারে না। এখানে কোনো প্রাইমারি বা সেকেন্ডারি রেসপন্স থাকে না। কি বললাম? এখানে কোনো প্রাইমারি অর সেকেন্ডারি রেসপন্স থাকে না। মেমোরি সেলস এক্ষেত্রে প্রডিউস হয় না, কারণ একটু আগে আমরা বলেছিলাম, যখন আমরা অ্যাক্টিভ অ্যাকোয়ার্ডের কথা বললাম, তখন ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড যখন বললাম, সেইখান ক্ষেত্রে আমরা বলেছি স্মল পক্স, মিজলস, মাম্পস, হাম যেগুলো হচ্ছে আমাদের, সেগুলো যখন হচ্ছে সেগুলো কিন্তু আমাদের বডি চিহ্নিত করতে পারছে, যার ফলে কি বলছে? মেমোরি সেল গঠনের মাধ্যমেই তো বুঝতে পারছে। প্যাসিভের ক্ষেত্রে কিন্তু কোনো মেমোরি সেল গঠন হবে না এবং প্রোটেকশনটা ইমিডিয়েট হবে। এই প্যাসিভ যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটাও কিন্তু দুটো পর্যায়ে সম্পন্ন হয়। এক নম্বরে হচ্ছে ন্যাচারাল এবং দ্বিতীয় আমরা বলছি আর্টিফিশিয়াল। এই ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটিটা কি না, একটা ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স ইন ফিটাস। ফিটাসের মধ্যে যখন মায়ের শরীর থেকে কোনো অ্যান্টিবডি প্রবেশ করে, তখন যে ইমিউনিটিটা গড়ে ওঠে তাকে আমরা বলছি ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। তাহলে আমরা কি বলছি? ফিটাসের মধ্যে গড়বে, কার কাছ থেকে আসবে? ফিটাসের মধ্যে যখন গড়ে উঠছে, তখন যার কাছ থেকে আসছে? মায়ের কাছ থেকে আসছে। তাহলে কি হচ্ছে? রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট করছে ইন ফিটাস বাই ট্রান্সফার অফ অ্যান্টিবডিজ ফ্রম মাদার টু দ্য ফিটাস ন্যাচারালি ইজ নোন এজ ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। এখানে আমরা কি বলে থাকি? কোলোস্ট্রাম। যে দুধটা বাচ্চা প্রথম 3 দিন পান করে থাকে হলুদ রঙের তরল চটচটে পদার্থ হিসেবে, সেটা হচ্ছে কোলোস্ট্রাম, যার মধ্যে IgA অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন এ আছে। এই অ্যান্টিবডিটা মায়ের শরীর থেকে বাচ্চার কাছে যায়, এই জিনিসটাকে আমরা বলি ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। এছাড়াও বাচ্চা যখন গর্ভাবস্থায় থাকছে, তখন মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে IgG ইমিউনোগ্লোবিউলিন জি বাচ্চার শরীরে প্রবেশ করে, এই জিনিসটাকে আমরা বলে থাকি ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। এরপরে চলে যাবো আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল হচ্ছে একজন পেশেন্ট। আমি যদি পেশেন্টের কথা বলি, যে আমরা বললাম যে নন ইমিউনাইজড পারসন কি করছে? ইমিউনাইজড পারসনের কাছ থেকে অ্যান্টিবডি বা লিম্ফোসাইট নিচ্ছে, তখন আমরা বলছি প্যাসিভ ইমিউনিটি। এই আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি বলছে যে একটা রেজিস্ট্যান্স যখন একজন পার্সনের মধ্যে, একজন পেশেন্টের মধ্যে গড়ে উঠছে, কোথা থেকে না, যখন ডোনারের কাছ থেকে আসে, তখন তাকে আমরা বলি আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে একজন পেশেন্ট যখন ডোনারের কাছ থেকে অ্যান্টিবডি বা সেন্সিটাইজড সেলগুলো পাচ্ছে, তখন যে প্রতিরোধ ব্যবস্থা গড়েছে তাকে আমরা বলি আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। এটা সম্পন্ন হয় বিভিন্ন প্রসেস আছে, আমরা কিছুগুলো মনে রাখবো নামগুলো। হাইপার ইমিউন সিরাম অফ অ্যানিম্যাল অর যাকে আমরা বলি হিউম্যান অরিজিন। এছাড়াও রয়েছে অ্যাডাপটিভ ইমিউনিটি, কম্বাইন্ড ইমিউনাইজেশন।
এই শর্ট শর্ট টার্মগুলো আমরা মনে রাখবো। তাহলে আজকে আমরা জানলাম একদম শেষ পার্টে এসে যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি জিনিসটা কি। একজন মানুষ যখন তার লাইফ টাইমে যে ইমিউনিটিটা অর্জন করছে তাকে আমরা বলছি অ্যাকোয়ার্ড। তাকে আমরা দুটো টাইপে বলছি, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, একটা বলছি প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাক্টিভকেও ন্যাচারাল আর্টিফিশিয়ালে ভাগ করছি, প্যাসিভকেও ন্যাচারাল আর্টিফিশিয়ালে ভাগ করছি। এই অ্যাক্টিভ আমরা বললাম যে যখন কোনো ন্যাচারাল ইনফেকশন বা ভ্যাকসিনেশনের মাধ্যমে যে অনাক্রম্যতা গড়ে উঠছে, অর্জন করছি, তাকে আমরা অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলছি। ন্যাচারালি আমরা দেখব স্মল পক্স, মাম্পস, এইগুলো যে হচ্ছে সেগুলোর বিরুদ্ধে যখন আমাদের শরীর কোনো ভ্যাকসিনেশন ছাড়াই তাকে মেমোরি সেলের মাধ্যমে চিহ্নিতকরণ করে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, তাকে আমরা বলছি ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। যখন আমরা ভ্যাকসিন নিচ্ছি কোনো রোগের বিরুদ্ধে, যেমন পোলিও ভাইরাসের বিরুদ্ধে যখন আমরা ভ্যাকসিন নিয়ে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছি, তখন তাকে আমরা বলছি আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এরপর চলে যাবো প্যাসিভ। প্যাসিভে আমরা বললাম নন ইমিউনাইজড পার্সন, ইমিউনাইজড পার্সনের কাছ থেকে অ্যান্টিবডি বা সেন্সিটাইজ লিম্ফোসাইটগুলো গ্রহণ করবে, তখন আমরা বলছি প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্যাসিভকে আবার দুটো প্রসেসে ভাগ করছি, একটা হচ্ছে আমাদের ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। এই ন্যাচারালটা আমরা বললাম যখন ফিটাস ডেভেলপমেন্টের সময় মায়ের দেহ থেকে ইমিউনিটি অর্থাৎ অ্যান্টিবডিগুলো গ্রহণ করছে, তখন আমরা বলছি ন্যাচারাল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর যখন পেশেন্ট ডোনারের কাছ থেকে পাচ্ছে তখন তাকে আমরা বলছি আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যার মধ্যে আমরা বললাম অ্যাডপটিভ ইমিউনিটি রয়েছে, কম্বাইন্ড ইমিউনাইজেশন রয়েছে, এছাড়াও রয়েছে হাইপার ইমিউন সেরাম অফ অ্যানিমেল অর হিউম্যান অরিজিন, যেটা আমরা রুবেলা ভাইরাসের ক্ষেত্রে যদি দেখি তখন যে ভ্যাকসিনেশন নিচ্ছি, বা স্নেক বাইট বা টিটেনাস যখন নিচ্ছি, সেই জিনিসটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। তাহলে এই পার্টে আমি তোমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি সম্পর্কে বললাম। এইখানেই আমাদের ইমিউনিটি পুরো যে ইমিউনিটি সম্পর্কে আমরা জেনেছি সেটা শেষ করছি। এরপরে আমরা একটু জেনে নেব যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি এবং প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে পার্থক্য কী। দেখো, অ্যাক্টিভ অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে অ্যান্টিজেনই কিন্তু স্টিমুলেট করছে, প্যাসিভের ক্ষেত্রে অ্যান্টিজেন স্টিমুলেট করে না। অ্যাক্টিভের ক্ষেত্রে কি হচ্ছে, হোস্ট অ্যান্টিবডি প্রোডাকশন করছে, কিন্তু প্যাসিভে সেটা হয় না, বাইরে থেকে আমাদেরকে দিতে হয়। আচ্ছা, অ্যাক্টিভে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি, যে কথা বললাম যে প্যাসিভের ক্ষেত্রে প্রাইমারি বা সেকেন্ডারি রেসপন্স দেখা যায় না, কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে দেখা যায়, প্যাসিভে দেখা যায় না, অ্যাক্টিভে দেখা যায়। অ্যাক্টিভে মেমোরি সেল প্রোডাকশন হচ্ছে, প্যাসিভে মেমোরি সেল প্রোডাকশন হচ্ছে না। ঠিক আছে, তাহলে এবারে বলবো যে এক্সাম্পলগুলো দিয়ে দেবো। মিজেলস ইনফেকশন, পোলিও ভ্যাকসিন অ্যাক্টিভ অ্যাকোয়ার্ডের এক্সাম্পল হিসেবে বলবো, এবং প্যাসিভ অ্যাকোয়ার্ডের ক্ষেত্রে বলবো কোলোস্ট্রাম অফ মিল্ক, ট্রিটমেন্ট অফ স্নেক বাইট। এই যে স্নেক বাইটটা, সেটা কার মাধ্যমে, অ্যান্টিভেনামের মাধ্যমে। তাহলে আমরা কি কি জানলাম, অ্যাকোয়ার্ড ইমিউনিটি দুটো টাইপ সম্পর্কে জানলাম, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি, তার টাইপস, তার এক্সাম্পলস, এবং অ্যাকোয়ার্ড এবং প্যাসিভ, অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড এবং প্যাসিভ অ্যাকোয়ার্ডের মধ্যে পার্থক্য।